আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্নমঞ্চে আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আজ আমাদের সঙ্গে আলোচনার জন্য আছেন জাতীয় নদী রক্ষা কমিশনের সাবেক চেয়ারম্যান ডক্টর মঞ্জুর আহমেদ চৌধুরী। ডক্টর মঞ্জুর আহমেদ চৌধুরী, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। জনাব মঞ্জুর আহমেদ চৌধুরী, আপনি আমাদের অনুষ্ঠানে অনেকদিন ধরে আসেন। আমাদের দর্শকদের কাছে আপনি খুবই পরিচিত এবং প্রিয় একটি মুখ। আমরা সবসময় সাধারণত রাজনীতি নিয়ে কথা বলি, নানা রকম। আপনি যেহেতু নদী রক্ষা কমিশনের সঙ্গে আছেন, আমরা এরকম প্রাকৃতিক নানা বিষয় নিয়েও কথা বলি। আজকে একটু ভিন্ন বিষয় দিয়ে আমাদের আলোচনা একটু শুরু করতে চাই, এবং এই বিষয়টা হচ্ছে একটু অর্থনৈতিক বিষয়, কিন্তু এর সামাজিক প্রভাবটা ব্যাপক। সেটা হলো যে 5টা ব্যাংকে, ইসলামী ব্যাংকে একীভূত করা হয়েছে, নাম দেওয়া হয়েছে সম্মিলিত ইসলামী ব্যাংক। এই 5 ব্যাংকে মানে প্রায় 75 লক্ষ আপনার গ্রাহক আছে। এই বিশাল গ্রাহকের সবার টাকা কিন্তু এই 5 ব্যাংক আটকে দিয়েছে বললাম এই কারণে, যার যত টাকা ছিল এই ব্যাংকে, তারা কিন্তু টাকাগুলো তাদের চাহিদা অনুযায়ী তুলতে পারছে না। অনেকে তাদের জীবনের সমস্ত সঞ্চয় এখানে রেখেছিল এবং এখান থেকে এফডিআর করে এখান থেকে যে মুনাফা পেত সেটা দিয়ে তারা চলত। এখন তারা মুনাফার টাকাটা পাচ্ছে না। হঠাৎ করে বলা হচ্ছে যে পূর্ববর্তী 1 বছরের মুনাফা দেওয়া হবে না। আবার ব্যাংকে মানুষ টাকা রাখে একটা আস্থা নিয়ে, যে আমার যখন বিপদ হবে তখন টাকাটা ব্যাংকে থেকে পেয়ে যাবো। সেই আস্থাটারও কিন্তু একটা মৃত্যু ঘটছে। ব্যাংক যখন, বাংলাদেশে ব্যাংকিং সিস্টেম যখন চালু হয়, একটা ব্যাংক যখন চালু করে, তখন তো সরকার আসলে জনগণের এবং ব্যাংকের মাঝখানে গ্যারান্টার হিসেবে থাকে, যে আমার টাকা সে দেবে, আমার টাকা নিয়ে সে মেরে দিবে না, আমি আমার টাকা চাওয়া মাত্র পাবো। এর তো গ্যারান্টার তো সরকার। তো এখানে কি সরকারের কোনো দায়িত্ব নেই? আজকে দেখলাম রাজশাহীতে এই 5 ব্যাংকের লোকেরা এখানে রাস্তায় তারা মানববন্ধন করেছে, প্ল্যাকার্ড নিয়ে। অনেকের জীবনের সমস্ত সঞ্চয় এখানে, অনেক পরিবারকে আমি চিনি যারা নাকি এখান থেকে যে মুনাফাটা পেত সেই টাকা দিয়ে তাদের সংসার চলত, তার টাকা তুলতে পারছে না। ব্যাংকে গেলে ব্যাংকের লোক কথা বলছে না, পালিয়ে বেড়াচ্ছে। কেন? এটার হাত থেকে আমাদের এটা কার দায়িত্ব? সরকারের কি এখানে দেখার কিছু নাই? কেন এমন ঘটলো? আপনি কি জানেন কিছু বিষয়গুলো? না, এটা তো এটা আমাদের জাতীয় যে কয়টা সমস্যা আছে তার ভিতরে আমি মনে করি যে ব্যাংকের উপরে আস্থাহীনতা এটা একটা অন্যতম সমস্যা। তবে বাংলাদেশের ব্যাংকিং সেক্টর কখনোই খুব ভালো ছিল না। তার একটা কারণ হচ্ছে যে রাজনৈতিক বিবেচনায় অনেক ব্যাংক দেওয়া হয়েছে। বাংলাদেশের মতো একটা রাষ্ট্রে এতগুলি ব্যাংক, 56টার মতো ব্যাংক, এই এত ব্যাংকের প্রয়োজনীয়তা ছিল না, যার ফলে ব্যাংকগুলি নিজেদের মধ্যে কম্পিটিশন করে ফান্ড জোগাড় করছে এবং সেই সব লোনও দিচ্ছে আপনি যাতে টাকা ফেরত আসে। এট দ্য সেম টাইম আপনার রাজনৈতিক চাপেও আপনার দিচ্ছে। তবে এই রুগ্ন ব্যাংকিং সিস্টেমটার উপরে একটা মরণাঘাত করে গেছেন এই আগের যে ছিলেন বাংলাদেশ ব্যাংকের যে গভর্নর ছিলেন আহসান মনসুর সাহেব। উনি একদিন বললেন যে কয়েকটা ব্যাংকের নাম নিয়ে যে এই ব্যাংকগুলি সহসাই দেউলিয়া হয়ে যাবে, এ ধরনের একটা কথা বললেন। আমার এক আত্মীয় আছে, উনি একটা ব্যাংকে, এই 5টা ব্যাংকের মধ্যে একটা ব্যাংকে চাকরি করেন। উনি সেদিনকে বলতেছিলেন যে আমরা ব্যাংকে গেছি, আমরা তো খবর দেখি নাই, দেখি বহু কাস্টমার, তারা সবাই টাকা উঠাচ্ছে, কেউ টাকা জমা দিচ্ছে না। এই 1.5 দিনের মধ্যে আমাদের যে ব্যাংকে যে টাকা ছিল যা কিছু, সব কিছু চলে গেল। পরে জানলাম যে এই বাংলাদেশ ব্যাংকের যে গভর্নর উনি বলছেন যে ব্যাংক দেউলিয়া হয়ে যাবে। এখন এইরকম দায়িত্বহীন কথা কোনো একটা সেন্ট্রাল ব্যাংকার কি বলতে পারে কিনা? এইখানে ব্যাংক রান বলে যে কথাটা আছে তাই হয়েছে। সবাই তাদের যে প্রথম দিকে সবাই তার সঞ্চয় উঠাই নিয়ে চলে গেছে, জমা যা ছিল। যারা পারে নাই
তারা তো আটকে গেছে। এবং এই ব্যাংকগুলির উপরে তো এতদিন ওই আস্থা ছিল না, এখনো নাই, যেখানে আমি টাকা জমা রাখলে এই টাকা আমি ফেরত পাবো কিনা। সরকারও কিন্তু এগিয়ে আসতেছে না। যেখানে এই শিডিউল ব্যাংক এগুলি তো দায় দায়িত্ব বাংলাদেশ ব্যাংকের, এই যে গ্রাহকদের স্বার্থ রক্ষা করার দায় দায়িত্ব বাংলাদেশ ব্যাংকের। এবং এইখানে তো এই ব্যাংকগুলি কিছু টাকা জমা রাখে এই হিসেবে, সিকিউরিটি হিসেবে বাংলাদেশ ব্যাংকে। এইখানে বাংলাদেশ ব্যাংকও খুব একটা বড় ধরনের ভূমিকা রাখতে পারে না। 5টা ব্যাংককে এক করে দিছে। শূন্যের সাথে 5টা শূন্য যোগ হলে, একটা শূন্যর সাথে 4টা শূন্য যোগ হলে তো একটা শূন্যই হয়। এই ব্যাংকগুলির কোনো ক্রেডিবিলিটি নাই। আমি এখন এই কথাগুলি বলতেছি এই না যে আমি বাংলাদেশ ব্যাংকের কেউ, যে আমার কথায় খুব একটা গুরুত্ব আছে, আমরা একজন অবজার্ভার হিসেবে বলতে পারি। আর একটা বিষয় হচ্ছে, একটা ব্যাংকের কথা শুনলাম, একজন পদস্থ কর্মকর্তাই বললেন যে নাম আর নিচ্ছি না ব্যাংকের, যে তাদের 79% যে লোন দিছে নন পারফর্মিং লোন, এটা থেকে কোনো ইন্টারেস্ট আসতেছে না। এবং উনি বললেন যে এই টাকা আমরা কোনোদিন ফেরত পাবো না, এই টাকা ফেরত আসবে না। তার মানে হচ্ছে কি, যে ব্যাংকটা তো চিরকালের জন্য পঙ্গু হয়ে গেছে। যে ব্যাংকের 79% লোন নন পারফর্মিং, তার তো আপনার টার্মিনাল ডিজিজ ক্যান্সার হয়ে গেছে। এই এই জন্য যে শুধুমাত্র যে আমরা দায়ী করি রাজনীতিবিদদের, ব্যাংকের যারা কর্মচারী, উচ্চ লেভেলের কর্মচারী, তাদের কি কোনো দায়িত্বই নাই? আমরা তো জানি যে তারাও ঘুষ টুস খায় লোনগুলি দিছে। এই যে ব্যাপক হারে লোন দিছে, লোন দেওয়ার পেছনে এই কর্মচারীদেরও তো একটা আছে, দায় দায়িত্ব আছে। সেই সব কর্মচারীদেরকে আমি মনে করি ফায়ার করে দেওয়া উচিত। তাদেরকে এই যে বলছে না যে কত 2000 না কত স্টাফ ফায়ার করবে, বেছে বেছে যারা ওই লোন দিছে, যে লোনগুলি মানে ব্যাড লোন হয়ে গেছে, তাতে যারা জড়িত আছে সে তাদেরকে বাদ দিয়ে দেওয়া উচিত, যাতে ভবিষ্যতে এরা বুঝতে পারে যে ব্যাড লোন, মানে ঘুষ খায়া লোন দিলে, লোন স্যাংশন করলে, যে লেভেলেরই থাকুক না কেন, সব লেভেলেরই তো ইনভলভমেন্ট থাকে। যে লোকটা যে প্রপার্টিটা দেখে আসে, যেটা কোলাটারাল, সে ঘুষ খায় না? খায় তো। না, এখন তাহলে তো এই আমার কথা টাকাগুলি হচ্ছে নিয়ে গেছে কিভাবে? এই যে 5টা ব্যাংকে আমরা আলোচনা করলাম, এদের যে লক্ষ লক্ষ শ্রমিক গ্রাহক যারা আছে, এখন তাদের সমস্যার সমাধানটার জন্য আপনার প্রস্তাব কি? আমি মনে করি কি, গভর্নমেন্টের এখানে টাকা দেয়া দরকার। তা না হলে যদি ব্যাংকিং সেক্টরের উপরে মানুষের আস্থা না থাকে, তাহলে ইকোনমি সবসময় একটা রুগ্ন ইকোনমি থেকে যাবে। আসলে মানুষের যে সঞ্চয়, সেটা তো ফাইন্যান্সিয়াল সিস্টেমের মধ্যে ইনভেস্ট করে, এবং ফাইন্যান্সিয়াল সিস্টেম ওগুলিকে আবার শিল্প কলকারখানা উদ্যোক্তার কাছে ইনভেস্ট করে। এইভাবেই তো ব্যাংক চলে, এইভাবেই তো ইকোনমিটা চাঙ্গা হয়। এখন যদি মানুষজন ভাবে যে আমি ব্যাংকে টাকা রাখবো, সেই টাকা ফেরত পাবো না। আপনি দেখেন, আমি সেদিনকে ভিডিও দেখতেছিলাম, এক ভদ্র মহিলা, তার 2 কোটি টাকা জমা আছে একটা ব্যাংকে। সে 5,000 টাকার জন্য, তাকে 5,000 টাকার বেশি সে নিতে পারবে না। তার মানে হলো কি, তাও কি সকালে যায় বিকালে দেয়। এই এখানে গভর্নমেন্টের যদি তারা ইনভেস্টমেন্ট চায়, তারা যদি ইকোনমিকে স্ট্রং করতে চায়, তাহলে গভর্নমেন্ট টাকা ছাপাই হোক, যেভাবেই হোক, এই ব্যাংকের এই কাস্টমারদেরকে পার্সিয়ালি দিয়ে হলেও তাদেরকে অ্যাসুরেন্স দেওয়া উচিত যে আমরা তোমার সাথে আছি, আমরা টাকা দেব, সরকার টাকা দিবে। এইরকম যদি থাকে। আরেকটা কথা, যে বাংলাদেশ ব্যাংকের কঠিনভাবে এইসব ব্যাংকের উপর তদারকি করা উচিত, এবং যারা এরকম নন পারফর্মিং ব্যাড লোন দিছে, যেসব স্টাফ, তাদেরকে আপনার শুদ্ধি অভিযান করে চাকরিচ্যুত করে দেওয়া উচিত। তাহলে অন্য যারা থাকবে, তারা তখন এই ঘুষ খায়া, দুর্নীতি করা বা অবহেলা করা লোন দিবে না। এটা হচ্ছে কিন্তু একটা কথা আপনাকে আমি বলি, এই যে আপনি বললেন যে এদের সবারই একটা দৃষ্টান্তমূলক একটা ব্যবস্থা নেওয়া উচিত, কিন্তু এই 5 ব্যাংকের লক্ষ লক্ষ গ্রাহকদের যে সংকট, আমার তো মনে হয় যে এই সংকটের পেছনে মূলত দায়ী হলো ওই সময় বাংলাদেশ ব্যাংকের যিনি গভর্নর ছিলেন তিনি। তো তাকে কি কিছু বলা হবে না? তাকে তো আপনি দেখেন যে কোনো আইনে পড়ে না, কিন্তু নৈতিকতার মধ্যে পড়ে, যে ওনাকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর হওয়ার উনি যোগ্য ছিলেন না। আপনি যদি অন্যান্য সেন্ট্রাল ব্যাংকারদের কথা চিন্তা করেন, সারা পৃথিবীর না হোক, উন্নত দেশের ব্যাংকিং সিস্টেমে যারা সেন্ট্রাল ব্যাংকার, তারা এই ধরনের
মুখ ফসকায়া এ ধরনের কথা বলতে পারে না, বলার কোনো উপায় নাই। কারণ উনি যখন বলে যে ব্যাংকের দেউলিয়া হয়ে যাবে, সেইখানে টাকা কে রাখবে? যারা খবর পাইছে তারা টাকা উঠে নিয়ে গেছে, যারা ওই খবরটা পায় নাই, দেরিতে পাইছে, তারা আর উঠাতে পারে নাই। এই জন্য উনি সরাসরি ওনাকে, আমি আমি কেন, অনেকেই সরাসরি ওনাকে দায়ী করে। তবে ব্যাংকিং সেক্টরের যে সকল সমস্যা যে উনি সৃষ্টি করছে তা তো না, সৃষ্টি হয়েছে তো আরো আগে। আপনার যে এই যে লোন, হাজার হাজার কোটি টাকা যে লোন দেওয়া হয়েছে, এরা দিছে কারা? এই লোনগুলি কারা দিছে? তাদেরকে আইডেন্টিফাই করা যায় তো? এক একটা বড় লোনের পেছনে তো আপনার বহু কর্মচারীর সিগনেচার থাকে। বলে কারোর উপর থেকে শুনছে, তুমি শুনছো কেন? তুমি যেখানে মনে করেন 5 বিঘা জমি আছে, ভ্যালু আছে 1 কোটি টাকা, তুমি সেখানে 10 কোটি টাকা লিখে আনছো কেন? নিশ্চয়ই তুমি উৎকর্ষের বিনিময়ে, টাকার বিনিময়ে করছো, অন্যান্য সুযোগের বিনিময়ে করছো। তাদেরকে পানিশমেন্ট দেওয়া দরকার। আর যদি না করে থাকো, নেগলিজেন্স হয়েছে, কেন এইগুলি এরকম? এটা তো চেইন। আপনার যে ব্যাংকের লোন নেয়, যে গেল আর এমডি তাকে একটা লোন দিয়ে দিল, তা তো না। লোন স্যাংশন হয়, বোর্ড মেম্বার কারা ছিল, সে বোর্ড মেম্বারদেরকে ধরেন। আপনার যদি পানিশমেন্ট না দেওয়া হয়, তাহলে আপনি যত কিছুই বলেন সরকার ফাইন্যান্সিয়াল সেক্টরকে আপনার শক্তিশালী করতে পারবে না, অ্যাটলিস্ট এই রুগ্ন অবস্থা থেকে। এখন তো রুগ্ন অবস্থা, যে দেশে ব্যাংকের আমরা মধ্যে। একটু অন্য প্রসঙ্গে যাই। আমরা এই অর্থনৈতিক প্রসঙ্গের বাইরে আমরা একটু রাজনীতি নিয়ে কথা বলতে চাই। যে এক সময় সবচেয়ে আলোচিত যে বিষয়টা, যে বিরোধী দল এখন সংসদের বাইরে এসেও রাজপথে আন্দোলন করতে চায় সরকারকে ফেলে দেওয়ার। আর একবার দেখলাম, শুনলাম, কিন্তু মূল ইস্যুটা কি? মূল ইস্যুটা হলো আপনার জুলাই সনদ এবং সংবিধান সংশোধন। এবং এই জুলাই সনদ, সংবিধান সংশোধন কিভাবে করা হবে এটা নিয়ে বিএনপি বলতেছে আমরা জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করব, আবার বিরোধী দল বলতেছে না এইভাবে পালন করতে হবে, এইভাবে পালন করতে হবে। আবার আসলে আমাদের জামাতের একজন আইনজীবী আছে, শিশির মণি অ্যাডভোকেট, উনি বলতেছেন যে এই সংবিধান সংস্কারে নাকি সরকারি দলের জ্ঞানের ঘাটতি আছে। এই জ্ঞানের ঘাটতি সরকারি দলে আছে, ওনাদের প্রচুর আছে। এখন এই যে বিষয়গুলো পরস্পরকে, এই সমস্যার সমাধানটা আপনি কিভাবে দেখেন, অথবা এই সমস্যা কত দূর যাবে বলে আপনি মনে করেন? শিবনীরের কথাটা খুব ইন্টারেস্টিং। জ্ঞানের মনে হয় ঘাটতি ছিল, তা না হইলে যখন একটা গণভোট করলো, যার উত্তর হয় বাইনারি, হয় হা কিংবা না, কিন্তু প্রশ্ন দেওয়া হয় 4টা। প্রশ্ন দেওয়া হয় 4টারই কিন্তু হা হইতে পারে, না হইতে পারে। সেই গণভোট যে অ্যালাউ করছে এই সরকার, তৎকালীন বিএনপি বা রাজনীতিবিদরা, সেখানে তো জ্ঞানের ঘাটতি প্রমাণিত হয়। জ্ঞানীর ঘাটতি তো উনারও জ্ঞানের ঘাটতি, ওনারও জ্ঞানের ঘাটতি। যে সাধারণ লোকে যেটা বুঝছে, এবং আপনার প্রোগ্রামে তো আমরাই আলোচনা করছি, 4টা প্রশ্ন আছে, প্রত্যেকটা প্রশ্নের একটা করে উত্তর হয় হা অথবা না। আপনি এই 4টে প্রশ্নের একটা হা চাচ্ছেন, একটা হা কিংবা একটা না চাচ্ছেন, কেমনে হয়? এটা তো একটা উদ্ভট, একটা বেকুবের মতো লোকেরা এই ধরনের এই একটা করতে পারে, এই মানে গণভোট করতে পারে, এই ধরনের প্রশ্ন ব্যালট করতে পারে। একটা বেকুব, এরা একদল বেকুব বলবো। জ্ঞানের ঘাটতি সবারই আছে। জি, আরেকটা আর কথা যেটা আমি একটু মানে এই বিষয়ে কি আপনি আর কিছু বলতে চাচ্ছেন নাকি আমি বলবো? ছিলাম যে জুলাই সনদের কথা আপনি বলছেন, জুলাই জুলাই সনদ। সনদ, জুলাই সনদ আমার কাছে যেটা মনে হয়, সব এদের আলোচনা এবং জুলাই সনদের যে আপনার যে ভিতরে যে 84টা দফা দেয়া আছে, 84টা দফা সব দেখে আমার কাছে মনে হয় যে আমার কাছে যেটা মনে হয় যে জুলাই সনদ হচ্ছে আমাদের যে মুক্তিযুদ্ধ, আমাদের যে 72-এর যে সংবিধান, আমাদের যে রাষ্ট্রের চরিত্র, এগুলি সব বদল করে একটা ধর্মভিত্তিক রাষ্ট্র করার, তৈরি রাষ্ট্র সৃষ্টি করার একটা অপচেষ্টা হিসেবে আমার কাছে মনে হয়। আপনি দেখেন যে এরা বলে যে এই সংবিধান, 72-এর সংবিধানে করে আপনার কি বলে ওই ফ্যাসিস্ট তৈরি হয় এই সংবিধানের মাধ্যমে। তা আমি তাদেরকে প্রশ্ন করি, আপনার এই 72-এর সংবিধানের, অরিজিনাল সংবিধানের কোন ধারাটা আছে যেটা ফ্যাসিজমকে বা এক্সট্রিমিজমকে কিংবা আপনার একনায়কত্বকে
আপনার উৎসাহ দেয় তাদের ভিত্তি করে একটা এই দেখান, অনুচ্ছেদ দেখান। আসল কথাটা হচ্ছে যে এরা বাংলাদেশ নামক যে রাষ্ট্রটা প্রতিষ্ঠিত হয়েছিল ধর্ম নিরপেক্ষ, ভাষা ভিত্তিক, আপনার সেকুলার একটা রাষ্ট্র সৃষ্টি হয়েছিল, সেই রাষ্ট্রটাকেই এরা তছনছ করে দিতে চায় এই জুলাই সনদের নামে। আচ্ছা, একটা কথা আপনি আমাকে বলেন, আপনি বললেন যে জুলাই সনদটা হচ্ছে আপনার বিবেচনায় যে একটা ধর্মভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার অপচেষ্টা, কিন্তু জুলাই সনদ তো প্রণয়নের যে মূল কারিগর তিনি তো যুক্তরাষ্ট্রের নাগরিক ডক্টর আলী রিয়াজ। তো উনি ধর্মভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাইবেন কেন? ওনার চাল চলন, কথাবার্তা, আচার আচরণ, বেশভূষা কোনটাই তো তার সঙ্গে যায় না। ইউনুস সাহেবের সাথেও তো যায় না, ইউনুস সাহেবের সাথেও তো যায় না, কিন্তু এদের এই যে জুলাই সনদ বলেন, এই যে সংস্কারের যে সংস্কারের যে উদ্যোগ, যে কার্যক্রম, এগুলি তো ছিল একটা মুখোশ। এটার মাধ্যমে ওনারা চাচ্ছিলেন যে এটা প্রলম্বিত হবে এবং জুলাই সনদ এই ধরনের একটা সৃষ্টি করে দিলে বিশাল একটা গন্ডগোলের সৃষ্টি হবে এবং ওনারা এই শাসন করবে আগামী 5 বছর হোক 7 বছর হোক। লং টার্ম প্ল্যান ছিল, সেই লং টার্ম প্ল্যানের একটা অংশ ছিল যে কনস্টিটিউশনকে আপনার যদি রিরাইট করতে হয়, যেটা আলী রিয়াজের ভাষায় পুনর্লিখন করতে হয়, তাহলে বহু বছর যাবে। এই বহু বছর আমাদের এই বৃদ্ধ মব সম্রাট অর্থাৎ আজীবন উনি এই বাংলাদেশে এই মব সাম্রাজ্য চালু রাখতে চেয়েছিলেন। এটা ছিল একটা অপচেষ্টা। তো যাই হোক, রাজনীতিবিদদের প্রচন্ড প্রচেষ্টা, তারপরে যারা আপনারা মিডিয়াতে কথা বলেছেন, ই করেছেন, এর ফলে কিন্তু শেষ পর্যন্ত নির্বাচন ইউনূস সাহেবের দিতে বাধ্য হয়েছে। তারপরে তো শেষ মুহূর্তেও উনি একটা চুক্তি করে থাকতে চাইছিলেন। এই যে আমেরিকার সাথে যে চুক্তিটা করছে ওনাদের টেনিউর শেষ হওয়ার 60 ঘন্টা আগে, এটার উদ্দেশ্য কি? এটা তো একটা চুক্তি, আমরা সবকিছু তো এগুলি জানিও না, জানতেও তো দেয় নাই। কিন্তু এই 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 চুক্তিটা নিয়ে আপনি কি লক্ষ্য করেছেন যে সরকারি এবং বিরোধী দল দুইটা পক্ষই একদম রহস্যজনক ভাবে একদম নিশ্চুপ, তারা কেউ কিছু বলছে না। জাতীয় সংসদের 300 জন সদস্য আছে আমাদের নির্বাচিত, যারা জনগণের প্রতিনিধি হিসেবে নিজেদেরকে পরিচয় দেন, আমরাও ভাবতে ভালোবাসি। সেই 300 সদস্যের মধ্যে মাত্র একজন স্বতন্ত্র সদস্য রুমিন ফারহানা ছাড়া এটা নিয়ে কেউ কোনো কথাই বললেন না। এটাকে আপনি কিভাবে দেখেন? কারণটা হচ্ছে যে এরা অনেকে বলে যে আমরা ভারতের সাথে চোখে চোখ রেখে কথা বলছি বা বলবো, ভালো কথা। এখন আমেরিকার সাথে চোখে চোখ রেখে কথা বলো না কেন? কেন বলো না ঢাকা না ওয়াশিংটন? ঢাকা ঢাকা এখন বলো না কেন? তোমরা আমেরিকার সাথে ইউনূস সাহেব যে একটা চুক্তি করে গেছে, চুক্তিটা প্রকাশ করতেও পারতেছ না, এবং চুক্তিতে বলা আছে যে প্লেন কিনতে হবে। 14টা প্লেন কিনে ফেললা তৈরি করে 43,000 কোটি টাকা। আপনার কি এই মুহূর্তে প্লেনের কি প্রচন্ড দরকার ছিল? আপনার কি প্লেন তো প্লেন না থাকলেই বা কি হইতো? প্যাসেঞ্জার কি যেতে পারতো না? বিমান তো চলতেই আছে, কিন্তু কিনতে বাধ্য হয়েছে। আপনার আরো কি কিনতে বাধ্য হবে? আমাদের যে ডিফেন্সের যে কি চুক্তি করে রাখছে এই ইউনূস সাহেব, আমরা তো জানি না। সুতরাং আমেরিকার সাথে টক্কা দেওয়ার মতো অবস্থা, বাস্তব অবস্থা বিএনপিরও নাই, আপনার জামাতেরও নাই। এটা হচ্ছে গ্রাউন্ড রিয়ালিটি। আপনি দেখেন যে আমেরিকার সাথে চুক্তি করা এই যে খলিল সাহেব, এটা কুশীলভ, তো চুক্তির কুশীলভ, চায়নায় গেছে, চায়না যেহেতু কিছুই করতে পারে নাই। চায়না একটা কোল্ড শোল্ডার তাকে দেখাই দিল এই সরকারকে। তার কারণ হচ্ছে যে তোমরা আমেরিকার সাথে চুক্তি করে আমার কাছে আসতেছো কেন? চুক্তি না করে ইন্ডিপেন্ডেন্ট থাকলে তাদের একটা ভ্যালু থাকে। তাই আমাদের ইন্টারন্যাশনালি অনেকটা আমরা পিছিয়ে যাচ্ছি এইসব কারণে। জি, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ জনাব ডক্টর মঞ্জুর আহমেদ চৌধুরী। প্রিয় দর্শক, আপনাদেরও অনেক ধন্যবাদ, আপনারা আমাদের কথা শুনলেন। আগামীতে আবারও আমাদের অন্য কোনো অতিথির সঙ্গে আমাদের আলোচনা দেখার জন্য আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।